আমার বারবি ডলকে আমি আমার করেই ছাড়ব। দেখি তুই কি করে আমার থেকে বাঁচাস ওকে। আর এদিকে সামনে একটা মানুষের অবয়ব দেখে ছেলেটি ভয়ে ভয়ে চোখের সামনে ছেলেগুলোর দিকে তাকালো। সুমন ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ভাই কি হয়েছে? আপনি এমন ভয় পাইয়াছেন কেন? এর মধ্যে তাদের গলির দুই পাশে দুজন দাঁড়ালো। রফিক ওদেরকে দেখলো। দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ওরাও ভয় পেয়ে একে অপরের দিকে তাকালো। অনেক দিন পর আজ জাহান ভেলায় ডাইনিং টেবিল পড়ল। জাহান বাড়ির সবাই একসাথে রাতের খাবার খেতে বসেছে। নাহারের বিয়ের পর থেকে সবাই যেন খাপছাড়া হয়ে গেছে। বাড়ির কর্তারা ব্যস্ততা ও দায়িত্বের জালে এমনভাবে জড়িয়ে পড়েছেন যে রাতে তাদের ছায়াটুকু দেখতে পাওয়া দুষ্কর। কিন্তু সবাই থাকলেও তাদের মাঝে নেই আয়াত আর আবরার। এই নিয়ে আরিফ জাহান একটু আগে কথাও বলেছেন। ফারিয়া বেগম আর শারমিন বেগম ধীরে ধীরে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন। সাইফুল জাহান খাওয়ার মধ্যেই বলে উঠলেন, আরফিন মা, আর দুদিন পর থেকে তো তোমার বোর্ড এক্সাম শুরু। কেমন প্রিপারেশন নিয়েছো? আফরিনের হাত থেমে গেল বাবার কথায়। সে ধীরে ধীরে চোখ তুলে সাইফুল জাহানের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ আপু, ভালো। সাইফুল জাহান মেয়ের এমন কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে খাওয়া শুরু করতে করতে বলল। কোনো চাপ নেবে না মা, কেমন? এর মধ্যে সাইফুল জাহানের পকেটে থাকা ফোনটি কেঁপে উঠল। সাইফুল জাহান অন্য হাতে পকেট থেকে ফোনটি বের করে স্ক্রিনে দেখতে পেল তাদের ইন্ডাস্ট্রির ম্যানেজার কল দিয়েছেন। সাইফুল জাহান যেই না কলটি রিসিভ করতে যাবে তখনই কেটে গেল। আরিফ জাহান সাইফুল জাহানের উদ্দেশ্য করে বলে উঠলেন, সাইফুল কে কল করেছে এত রাতে? সাইফুল জাহান আরিফ জাহানের দিকে তাকিয়ে বললেন। ভাইজান, ম্যানেজার কল দিয়েছেন। আরিফ জাহান চিন্তিত সরিয়ে বললেন। এত রাতে আবার কি হলো? এর মধ্যে আবারও সাইফুল জাহানের ফোনে ম্যানেজারের কল আসলো। আরিফ জাহান বললেন, সাইফুল ফোনটা ধরো, দেখো কি বলে। হ্যাঁ ভাইজান, ধরছি। এই বলে সাইফুল জাহান কলটি রিসিভ করলেন। অপর পাশ থেকে ম্যানেজার কি জানি বলার পর সাইফুল জাহানের মুখ অন্ধকারে ডুবে গেল। আরও কয়েক মিনিট পর কথা বলে ফোনটি খাবার টেবিলের উপর রেখে দিলেন সাইফুল জাহান। আরিফ জাহান ভাইয়ের মুখ দেখে বললেন, কি হয়েছে, তোর মুখ চোখ এমন দেখাচ্ছে কেন? সাইফুল জাহান আরিফ জাহানের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, ভাইজান, আমাদের ইন্ডাস্ট্রির 2টি শাখা থেকে 5 জনকে দেখতে পাইনি। এখন বিকেল থেকে ওদেরকে কোথাও পাওয়া যাচ্ছে না। এদের পরিবারের কিছু সদস্য এসে অফিসের সামনে এসে গন্ডগোল পাকাচ্ছে। কি, 5 জন পাওয়া যাচ্ছে না? হ্যাঁ ভাইজান, কিছু মানুষ তো অফিসের কিছু ভাঙচুর করছে। ম্যানেজাররা হিমশিম খাচ্ছে এদেরকে সামলাতে। এখন আমাদেরকে যেতে বলেছে। আদ্দার জাহান আরিফ জাহানের কথা শুনে বলে উঠলেন, আমি আর মেজো ভাই যাই, বড় ভাইয়ের যাওয়ার দরকার নেই, এমনি অনেক প্রেশার পড়েছে। আরিফ জাহান আদ্দার জাহানের কথায় দ্বিমত পোষণ করে বললেন, কি করে হয়? হয় ভাইজান, আপনি এইখানে থাকুন, আমরা দুজন ওইদিকে সামলানোর জন্য যাব। আর আয়ান তো আছেই, চিন্তা করবেন না। সাইফুল জাহান এই বলে খাওয়ার টেবিল থেকে উঠে পড়লেন হাত ধুয়ে। আদ্দার জাহান ও উঠে পড়লেন। তারা দুজন শারমিন ও জাহানারা বেগমকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিতে বললেন। আর এদিকে তারা 3 ভাই মিলে সব কিছু আলোচনা করতে লাগলো। তাদের আলোচনা শেষ করে দুজন চলে গেল তৈরি হতে। তাদের হাতে সময় খুব কম। রাত 11:10। সাইফুল জাহান আর আন্দাজ জাহান বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছেন। সাইফুল জাহান আফরিনকে ডেকে নিজের কাছে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মা, আব্বু মনে হয় পরীক্ষার সময় তোমার পাশে থাকতে পারবো না। তুমি মন খারাপ করবে না কেমন? সুন্দর মতো পরীক্ষা দিবে, আব্বু এসে তোমার সব কিছু শুনবো। আফরিন সাইফুল জাহানকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আব্বু, আর তুমিও সাবধানে থাকবে কেমন? ঠিক মতো ঔষধ খাবে। আমি কল দিব কিন্তু। সাবধানে যাও। আল্লাহ হাফিজ আব্বু। ফারিসা আদ্দান জাহানের কাছেই ছিল। আদ্দান জাহান বেঁকে বুঝিয়ে বললেন, সাবধানে থাকবি মামুনি, আর ভাইকে দেখে রাখবে। বাবা জলদি জলদি চলে আসবো, আপুইকে সাহায্য করবে, ওকে? ওকে বাবাই। সাইফুল জাহান আর আদ্দান জাহান আরিফ জাহানের উদ্দেশ্যে করে দুজন একসাথে বলে উঠলেন। আসি ভাই, আল্লাহ হাফেজ। তারা দুজন দুটো গাড়িতে উঠে বসলেন। গাড়ি স্টার্ট করে জাহান ভিলা থেকে বের হয়ে গেল তারা। আর তাদের গাড়ি যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ সবাই তাকিয়েছিল। গভীর রাত 1:25। আবরারের কল দেওয়া 30 মিনিটের মাথায় বাইক নিয়ে সেই অজানা বাগানের সামনে এসে
থামলো আয়ান। হেলমেট খুলে বাইকের ওপর রেখে নেমে গেল। তার বুক জুড়ে রহস্যময় হাসি লেগে আছে। ওর চোখ দুটো জলজল করছে। সে কয়েক মিনিট বাগানের পথ ধরে হেঁটে সামনে যেতে লাগলো। অন্ধকার সেই রুমে আজও বেঁধে রাখা হলো সেই ছেলেগুলোকে। তারা ছোটার ছোট ছটফট করছে সে কখন থেকে, কিন্তু পারছে না। অন্ধকারে কেউ কাউকে দেখতেই পেল না। আপনার তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। এর মধ্যে মধ্যেই সেই অন্ধকার রুমের দরজা ঠেলে কালো লেদার স্যুট পরে একটু একটু করে হেঁটে ছেলেগুলোর সামনে এসে বাঁকা হাসি দিয়ে গম্ভীর গলায় আয়ান বলে উঠল, ইস, ভীষণ কষ্ট হচ্ছে বুঝি। রুদ্র, ওদের এইভাবে কষ্ট দিলি কেন? আপনার অবাক চোখে আয়ানের দিকে তাকালো। সে বিড়বিড় করে বলে উঠল, শালার সব দোষ আবরার ঘোষ। একটু পরে যে নিজে কি কি করবে তখন। আয়ান একদম মাঝখানে চেয়ারে বসে থাকা ছেলেটার মুখের থেকে কাপড় সরিয়ে ওর বুক চেপে ধরে বলল, তোদেরকে কে হার করেছে ভালো ভালো বলে দে। ছেলেটির বুক চেপে ধরায় ব্যথায় কুকিয়ে উঠল। তার বুক থেকে অস্পষ্ট কিছু শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। আমি কিছু জানি না ভাই, সাইডা দেন ভাই। আয়ান জোরে হেসে উঠল আর ওর বুক আরো জোরে চেপে ধরে বলল, শি ইজ মাইন, অনলি মাই লেডি, মাই কুইন। বুঝছিস তোরা? আর ওকে যারা স্পর্শ করতে আসে না, আমি তাদের ওইখানে শেষ করে ফেলি। আর তোরা ভাবলি কি করে আমার জিনিসের দিকে হাত বাড়াবি আর আমি তোদের সহজে ছেড়ে দেবো? হ্যাঁ, তোদের মধ্যে একটাকেও ছাড়বো না আমি। আয়ান জোরে নিঃশ্বাস ফেলল। রাগে তার জল শক্ত হয়ে গেছে। আবরার ওকে টেনে ছাড়িয়ে নিয়ে বলল, শান্ত হ ভাই, ওদের মুখে নাম না জানতে না পারলে সবকিছু হাতছাড়া হয়ে যাবে। আয়ান আবরারের কথাই নিজেকে ধাতস্থ করলো। একটা চেয়ার এক টানে নিয়ে ছেলেটার সামনে এনে পায়ের উপর পা দিয়ে বসলো। সে ছেলেটার মাথা উঁচু করে বলে উঠল, আকবর, তোকে ছেড়ে দেব, আমি কথা দিলাম, কিন্তু তার আগে বল কে তোদের পাঠিয়েছে, তাড়াতাড়ি বল। আকবর আয়নের কথায় তার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ভাই সত্যি কিছু জানি না আমি, শুধু আমাদের কলে সবকিছু বলে দিত, আর কিচ্ছু জানি না। একবার দেখা হয়েছিল, তাও মুখোশ পরা ছিল, এর বেশি কিছু জানি না। আয়ান তার গার্ডের ইশারা করলো। দুজন গার্ড মোটা মোটা লাঠি এনে এক এক করে সবগুলো ছেলেকে মারতে শুরু করলো। ছেলেগুলো এক একজন গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু আয়ানের মন গলল না। কয়েক মিনিট পর ছেলেগুলো মধ্যে সুমন বলে উঠল, ভাই আর মাইরেন না, বসের নাম সত্যি জানি না কি আসিল। আমি হের গার্ডের লগে কথা কইতে শুনছিলাম, তখন হের হাত দেখছিলাম। হের এক হাতে আর সে এমন লাহান একটা কি জানি পড়ছিল। এর বেশি কিছু জানি না ভাই। আয়ান আবরারকে ইশারায় কিছু একটা বলল। আবরার গার্ডদেরকে কিছু বলার পর তারা ছেলেগুলোকে অন্য রুমে নিয়ে গেল এক এক করে। আয়ান আবরারকে বলে উঠল, সব ধীরে ধীরে কেমন জানি গোলক ধাঁধে পেঁচিয়ে যাচ্ছে রুদ্র, কবে এই খেলার শেষ প্রান্তে যাব জানি না ভাই। আবরারের ফোন বেজে উঠল। কয়েক মিনিট পর আবরার আয়ানের কাঁধে হাত দিয়ে হতাশ কণ্ঠে বলে উঠল, ভাই চল, একটা জায়গায় যেতে হবে আমাদের এখন। আয়ান আবরারের চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাসে কিছু হয়নি তো? না, কিন্তু তোদের ইন্ডাস্ট্রির দুটো শাখা থেকে কয়েকজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ভাঙচুর শুরু করেছে তাদের অফিসের সামনে। আয়ান আর কিছু বলল না। তারা দুজনই দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে গেল। মনে হচ্ছে এরা দুজন যেন দুটি দেহের একই পৃথক একটি সত্তা, যা কেউ কখনো আলাদা করতেই পারবে না। রাত 2:05 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এসে থামলো উজানের গাড়ি। উজানের সাথে তার মা বাবা আর অনামিকা। আজকে অনামিকার ফ্লাইট 2:45-এ। হ্যাঁ, আজ অনামিকা সবার মায়া ত্যাগ করে চলে যাচ্ছে কানাডায়। সেই দিনের পরেই উজান যত তাড়াতাড়ি সম্ভব তার বোনকে এই দেশ থেকে বিদায় দেওয়ার জন্য তৈরি হয়ে পড়েছিল। অনামিকার সব লাগেজ ব্যাগ সব নামানো হয়েছে। সে তার মা আর বাবাকে এতক্ষণ জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। উজান তাদের উদ্দেশ্য করে বলে উঠল, অনু চল এখন, আর দেরি করা ঠিক হবে না, ভেতরের ঝামেলাও শেষ করতে হবে। অনামিকা তার মা বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আসি আম্মু বাবা, তোমরা নিজেদের খেয়াল রেখো। আমি কিন্তু ভাইয়াকে তোমাদের উপর নজর রাখতে বলেছি, সাবধানে থেকো। অনামিকার মা সেই কখন থেকে কেঁদেই যাচ্ছেন। অনামিকা তার মার সামনে যথেষ্ট শক্ত থাকার চেষ্টা করেই চলেছে। তার মা বলল, দূরে যাচ্ছিস ভালো কথা, নিজের খেয়াল রাখবি।
আর সব সময় কল দিবি। উজান তার মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ও তো সেইখানে তোমার কল দেওয়ার জন্যই যাচ্ছে। ওর আর পড়াশোনা দরকার নেই। এত আদর যদি আমাকে করতে আম্মু, বাবা আম্মু কিন্তু বসে 60 করেছে, দেখেছো? এই কথা বলার পরেই অনামিকা চোখ কুঁচকে উজানের পিঠে থুম করে এক গিল বসিয়ে দিল। উজান ব্যথায় উহু শব্দ করে মুখ বিকৃত করে বলে উঠল, হ্যাঁ, মামে মেরে ফেলো আমায়। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হলো, প্যাসেঞ্জার্স অফ ফ্লাইট AC 482 টু টুরন্টো প্লিজ প্রসিড ফর চেক ইন। ঘোষণার সঙ্গে সঙ্গে যেন বুকের ভেতরটা চেপে এলো সবার। অনামিকা তার সকল কিছু গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় পিছনে ফিরে উজানের দিকে ছুটে এসে জড়িয়ে ধরে বলে উঠল, আমি চলে যাচ্ছি ভাইয়া, মা বাবার খেয়াল রেখো। তোমার এই অবদান আমি পূর্ণ করতে পারবো না। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবে। আসি। উজান বোনকে আদর করলো। অনামিকা সব ছেড়ে পা বাড়ালো এয়ারপোর্টের ভিতরে। এতক্ষণ জমিয়ে রাখা কান্নাগুলো তার চোখ বেয়ে টুকটুক করে গড়িয়ে পড়ছে। সে বড় করে নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলে উঠল, আপনি বুঝবেন একদিন রকি ভাই, আমার মতন করে আর কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। আমি দোয়া করব আপনি কোনো একটা সময় আমার অভাবটা বুঝুন। আমার শূন্যতা আপনি একদিন না একদিন ঠিকই উপলব্ধি করবেন। ভালো থাকবেন। অনামিকার সকল চেকিং ওকে করা হলো। সে ধীরে ধীরে প্লেনে নিজের সিট খুঁজে বসে পড়ল। সে তার সব কিছু ঠিক মতো রেখে কানে হেডফোন গুঁজল। হয়তো শেষ হলো তার বিষাদ ভরা দিনগুলো। তার সকল কষ্ট শেষ করে চলে যাচ্ছে ভিন্ন এক দেশে। বিমানের ইঞ্জিনের গর্জনে কেঁপে উঠল রাতের আকাশ। ধীরে ধীরে পাখির মতো উড়ে গেল সেই ধাতব দানব। আর আকাশের দিকে তাকিয়ে মাটিতে দাঁড়িয়ে উজান দীর্ঘশ্বাস ফেলে। ফিসফিসিয়ে বলল, যাও নু, ভালো থাকিস। যেই কষ্টের জন্য একা পথে পা বাড়ালি, সেই কষ্ট যেন কাটিয়ে উঠতে পারিস। ভাইয়া তোর প্রতিটা অশ্রুর মূল্য নিয়ে ছাড়বো। ভাইয়া তোকে যে ভীষণ ভালোবাসে। সময় তার নিজস্ব নিয়মে অনবরত বয়ে চলেছে, থেমে নেই এক মুহূর্ত। ক্যালেন্ডারের পাতায় কেটে গেছে আরও 2টি দিন। আজ সেই প্রত্যক্ষিত সকাল, আফরিনের HSC পরীক্ষার প্রথম দিন। সেই ভোর থেকে আফরিন এক টানা বই মুখ গুজে পড়ে আছে। জাহান বাড়ির কর্মীরা ব্যস্ত সময় পার করছে রান্নাঘরে। আয়ান গতকাল রাতে বাসায় ফিরেছে। সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। শারমিন বেগম প্লেটে করে কিছু নাস্তা নিয়ে গেছে আফরিনের রুমে। শারমিন বেগম আফরিনকে ডেকে মৃদু স্বরে বললেন, কিছু খেয়ে নে মা, সেই কখন থেকে টানা পড়েই যাচ্ছিস, এত চাপ না নিলে হয় না। আফরিন মায়ের ডাকে বই থেকে চোখ তুলে শারমিন বেগমের দিকে তাকালেন। আফরিনের মাথা ব্যথা করছে সেই কখন থেকে, কিন্তু পরীক্ষার জন্য সেই থেকে ধ্যান জ্ঞান নেই। আফরিন মাকে জড়িয়ে ধরে বলে উঠল, আম্মু এখন কিছু খাবো না প্লিজ, আমার একটু মাথায় হাত বুলিয়ে দেবে আম্মু। মেয়ের এমন আবদারে শারমিন বেগম মুচকি হাসলেন। সে আফরিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মাথা ব্যথা করছে না মা, বলছিলাম এত পড়তে হবে না। দেখো, পরীক্ষা জীবনের একটা অংশ মাত্র। এটা তোমাকে যাচাই করবে, বিচার করবে, কিন্তু জীবন নির্ধারণ করবে না। তুমি মন থেকে চেষ্টা করো, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। এত চাপ নিতে হবে না, তুমি নিজের থেকে যা পারবে তাই দিবে। ওকে মা? আফরিন শারমিন বেগমকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আম্মু। শারমিন বেগম আরও মিনিট 10 পর্যন্ত আফরিনকে মাথায় হাত বুলিয়ে দিলেন। আফরিনও মন খুলে তার মায়ের সাথে কথা বললেন, যার কারণে তার মনের মধ্যে ভয় কেটে গেছে। শারমিন বেগম রুম থেকে চলে যাওয়ার পর আফরিন বারান্দায় চলে আসে। বেলা 10:45। জাহান ভেলা। আফরিন কলেজ ড্রেস পরে একেবারে তৈরি হয়ে নিচে নেমে এসেছে। তার লম্বা ঘন চুলগুলো 2 বেনি করা, মুখে চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। ফারিয়া বেগম তাকে দেখে এগিয়ে গিয়ে বললেন, একদিনে চেহারার কি হাল করেছো মা, আসো খাবার তৈরি করা আছে। ফারিয়া বেগমের কথা মতো আফরিন চুপ করে খাবার টেবিলে বসে পড়ল। শারমিন বেগম আফরিনকে খাবার বেড়ে দিচ্ছিলেন। আরিফ জাহান খাবার খেতে খেতে বলে উঠলেন, সবকে আফরিন আম্মু সব কিছু ঠিক মতো গুছিয়ে নিয়েছ? জি বড় চাচু। কয়েক মিনিট পর আরিফ জাহান খাবার শেষ করে আফরিনের কাছে চলে গেলেন। আফরিনের মাথায় হাত দিয়ে বললেন, আমি আসি আম্মু, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা। ওকে, আল্লাহ হাফেজ।
আরিফ জাহান চলে গেলেন অফিসের উদ্দেশ্যে। আফরিন এখনও খাচ্ছে। এর মাঝেই আয়ান তৈরি হয়ে নিচে নেমে এসেছে। পরনে তার ব্লু কালারের শার্ট, যা কোনোই পর্যন্ত ফোল্ড করা। আয়ান এসে আফরিনের পাশেই বসে পড়েছে। আফরিন এতক্ষণ খেয়াল না করলেও এখন তার চোখ আয়ানের দিকেই পড়েছে। এইদিকে ফারিয়া বেগম আয়ানকে খাবার বেড়ে দিতে দিতে বললেন, আর কিছু দিব তোমাকে? আয়ান খাবার মুখে নিতে নিতে বলল, না আম্মু। এর মধ্যে আফরিনের খাওয়া শেষ হওয়ার কারণে সে উঠে পড়ল। তখন শারমিন বেগম আফরিনকে বলে উঠলেন, মা, তোমার বাবা তো বাসায় নেই, তুমি জানো না? তোমাকে আমি দিয়ে আসবো, হবে না? আয়ান শারমিন বেগমের বলা কথা শেষ হওয়ার আগেই আয়ান গম্ভীর মুখে তার উদ্দেশ্য করে বলে উঠল, মেজমা, তোমার যাওয়ার দরকার নেই, আমি সেই রাস্তা দিয়ে যাব, ওকে আমি নিয়ে যাব। আয়ানের কথায় আফরিন দাঁড়িয়ে পড়ল। শারমিন বেগম উচ্ছ্বাসিত কণ্ঠে আফরিনের উদ্দেশ্য করে বলে উঠলেন, যাক, ভালো হয়েছে, যাও মা আয়ানের সাথে, আয়ান দিয়ে আসবে তোমাকে। আয়ান এইবার আফরিনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তাড়াতাড়ি আয় আলো। বলেই বের হয়ে যায় আয়ান। আফরিনকে সবাই সুন্দর মতো বুঝিয়ে বাড়ির ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। আয়ান বাইকে বসে আছে। আফরিন ধীরে ধীরে আয়ানের বাইকে উঠে বসলো। আয়ান একবার পিছনে ফিরে তাকিয়ে দেখে নীল সব ঠিকঠাক আছে কিনা। সব কিছু শেষ করে বাইক স্টার্ট করে আফরিনকে নিয়ে চলে গেল। আফরিন পিছনে বসে চিন্তিত মুখে ভিড় করে পড়াগুলো আবার মনে করার চেষ্টা করছে। আয়ান লুকিং গ্লাসের দিকে দেখে আফরিনের উদ্দেশ্য করে বলে উঠল, এত চিন্তা করছিস কেন আলো? আল্লাহ ভরসা, এত প্যারা নিলে আরও সব গুলিয়ে যাবে। তুই যা পারবি তাই লিখবি, আর ভালো খারাপ মিলিয়ে সব কিছু। এত চিন্তার কিছু নেই, বুঝছিস? আফরিন এতক্ষণ আয়নের দিকে তাকিয়ে ওর কথাগুলো মন দিয়ে শুনছিল। আয়ানের লাস্ট কথা শুনে আফরিন মাথার ওপর নিচ করে। আয়ান গ্লাসে সব কিছু দেখে নিঃশব্দে হাসলো। কলেজের সামনে এসে দাঁড়ালো আয়ানের বাইকটি। আফরিন নেমে গেল বাইক থেকে। আয়ান হেলমেট খুলে আফরিনের দিকে ঘুরে তাকালো। আয়ান আফরিনকে তার সামনে এসে দাঁড় করিয়ে বলল, বেস্ট অফ লাক মাই গার্ল, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে, ওকে? কোনো চিন্তা করবে না। আয়নের হঠাৎ আফরিনকে তুমি করে বলায় আফরিন বেশ অবাকই হলো। কিছু মুখে প্রকাশ করলো না। আফরিনকে কিছু না বলে তাকিয়ে থাকতে দেখে আয়ান ফের বলল, পরীক্ষা শেষে অপেক্ষা করবে, আমি এসে নিয়ে যাব। এখন ভিতরে যা আলো। আয়ানকে মাত্র তুমি থেকে আবার তুই বলায় আফরিন অবাকের চরম সীমানায় গিয়ে ঠেকল। তাও কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে আয়ানকে বলল, আচ্ছা আরাফাত ভাই, আসি, আল্লাহ হাফিজ। যা, আল্লাহ হাফেজ। আফরিন ঘুরে দাঁড়ালো। বড় করে নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে পরীক্ষার হলের গেটের ভিতরে প্রবেশ করলো। আয়ান এতক্ষণ আফরিনের যাওয়ার পানে তাকিয়েছিল। আফরিনকে ভিতরে প্রবেশ করতে দেখে সে বাইক স্টার্ট দিয়ে চলে গেল সেখান থেকে। লাইব্রেরির পর্দার বাতাসে একটু একটু করে দুলছে। এই বাতাস কারণে একটু পরপর ফারিসার চুলগুলো মুখের উপর পড়ছে। সে বারবার চুলগুলো ঠিক করলে আবার এসে পড়ছে। ফারিসা বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। লাইব্রেরির টেবিল জুড়ে সাদা কাগজ, বই, কলম ছড়িয়ে পড়ে আছে। ফারিসা তার পাশে থাকা চায়ের কাপে চুমুক দিয়ে শেষ লাইন লিখে উঠে দাঁড়ালো। সব গুছিয়ে পিছনে ফিরলে আবরারকে দরজা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখল। হঠাৎ চোখাচোখি হওয়ায় তারা দুজনেই ভোরকালো বেশ। ফারিসা কিছু না বলে দ্রুত পায়ে আবরারকে পাশ কেটে চলে যাওয়ার সময় আবরার হালকা হাসি দিয়ে বলে উঠল, আমার থেকে পালাচ্ছ? পালাও, কিন্তু হ্যাঁ, বেশি দূরে যেও না। আমি কিন্তু আবার পাখি পোষ মারিয়ে নিতে জানি। ফারিসা আবরারের কথার প্রতি উত্তর কিছুই বলল না। ফারিসা চলে গেল সেইখান থেকে। আবরার তার যাওয়ার পারে তাকিয়ে থাকলো। তার মন অস্থির হয়ে উঠেছে ফারিসাকে আটকানোর জন্য, কিন্তু সে পারল না। এর মধ্যে আবরারের ফোনে একটা মেসেজ আসে। সে ফোন ওপেন করে মেসেজগুলো পড়ল। মেসেজ পড়ে তার মুখের অভিব্যক্তি বদলে গেল। চোখে উদ্বেগ, মুখে দৃঢ়তা। মুহূর্তের মধ্যেই ফোনটা পকেটে ঢুকিয়ে সে দ্রুত পায় কোথায় যেন চলে গেল। তুমি কিন্তু ওই মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছো। এভাবে তো আমাদের প্ল্যান সব ভেস্তে যাবে। তুমি কি বুঝতে পারছো না? অনেকটা জোরেই কথাটা বললেন চেয়ারে বসে থাকা যুবকের বাবা। কিন্তু ওই যুবকের এই সব কিছুতেই কোনো ধ্যান জ্ঞান নেই। সে ফোনে কী যেন দেখছে। ছেলের এমন বেখেয়ালি পড়া দেখে সে টেবিলের ওপর বাড়ি দিয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, সমস্যা কি তোমার? এমন বেখেয়ালি কবে থেকে হয়েছে তুমি? তুমি জানো ওই ছেলেগুলোকে ধরে নিয়ে গেছে আয়ান। ওরা যদি সব বলে দেয় তখন কি হবে ভেবে দেখেছো?
ওই মেয়ের মধ্যে কি পেয়েছো তুমি? বাবার এমন কথায় চেয়ারে বসে থাকা যুবকটি বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। সে ফোন অফ করে বাবার উদ্দেশ্য করে বলে উঠল, বাবা কখন থেকে তুমি কি শুরু করলে? আমার বিরক্ত লাগছে কিন্তু। যাও তো তুমি। আমার কথা তোমার বিরক্ত লাগছে? সব ওই মেয়ের জন্য হয়েছে, তাই না? আমি এই মেয়েকেই শেষ করে ফেলব, এতে করে শেষ পর্যন্ত ওই মেয়ের জন্য ভেস্তে যাবে। আমি তা হতে দেবো না। বাবার এমন কথায় যুবকটি উঠেই শার্টের কলার ধরল। ছেলের এমন ব্যবহারে লোকটি অবাকের শেষ সীমানায় গিয়ে ঠেকেছে। যুবকটি বাবার কলার ছেড়ে হাত দুটো পকেটে গুজে বলল, খবরদার বাবা, আমার বারবি ডলের গায়ে যেন একটা আঁচড়ও যেন না পড়ে, বলে দিলাম। ওই শুধু আমার, বুঝেছো? এবারের মতন সাবধান করে দিলাম। তুমি একটা মেয়ের জন্য আমার কলার ধরলে? তুমি তোমার বাবার গায়ে হাত উঠালে? হ্যাঁ ধরলাম। আমি তোমার সব কিছু করে দিয়েছি না? তাহলে তুমি আমার জিনিসের দিকে হাত বাড়াচ্ছ কেন? ছেলের কথায় সে হো হো করে হেসে উঠল। তোমার জিনিস? তুমি ভাবতে পারবে না আয়ান তার মানুষের দিকে হাত বাড়ালে কি কি করতে পারে। তাদের কথোপকথনের মধ্যেই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো এক রমণী। পরনে তার জিন্স আর টি শার্ট। সে তাদের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠল, ড্যাড, ভাইয়া, তোমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছো কেন? লাইক সিরিয়াসলি ভাইয়া, হোয়াই আর ইউ আর্গিউইং? শর্ত, তোর থেকে পরামর্শ শুনতে চাইনি। ড্যাড, দেখেছো ভাইয়া আমার সাথে কেমন বিহেভিয়ার করছে? সত্যি তুমি তোমার বোনের সাথেও খারাপ ব্যবহার করছো কেন? বাদ দাও ড্যাড। শোনো ভাইয়া, তোমার রাস্তাও ক্লিয়ার হবে আর আমার রাস্তাও। যুবকটি তার বোনের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, হাও। এরপর তাদের মধ্যে কথোপকথন শুরু হলো। মেয়েটি তার প্ল্যানগুলো একটু একটু করে বলে ফেলল। সব শেষে তার প্ল্যান শুনে লোকটি বললেন, এই না আমার মেয়ে, গুড জব মাই ডটার। তারা তিনজন হো হো করে হেসে উঠল। তারা তিনজন একই সাথে 3টি গ্লাস নিয়ে ড্রিঙ্ক করা শুরু করলো। যুবকটি তার ফোনের দিকে তাকিয়ে কারো ছবি বের করে দেখতে লাগলো। তার মুখে বাঁকা হাসি লেগে আছে। সে গ্লাসে এক চুমুকে সবটুকু ড্রিঙ্ক শেষ করে বিড়বিড়িয়ে বলে উঠল, তুমি শুধু আমারই হবে বেবিডল। তোমাকে আমি সব কিছু থেকে ছিনিয়ে নিয়ে আসবো। তুমি আমার, শুধুই আমার। তুই এখানে বস, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। চাইলে ফ্রেশ হয়ে নিতে পারিস। আয়ানের পিছনে পিছনে ছিল আফরিন। পরীক্ষা শেষে আয়ান গিয়ে নিয়ে এসেছে তাকে। এখন সে আয়ানের সাথে আয়ানের অফিস কক্ষে অবস্থান করছে। আয়ানের কথায় আফরিন গোল গোল চোখ করে তাকিয়ে বলল, কেউ আসবে না তো আরাফাত ভাই? আফরিনের কথায় আয়ান একটু হাসল। আজকাল আয়ানকে হাসতে দেখা যায়, কিন্তু সেটা শুধু নিজেই। তার অপর পক্ষের মানুষ তার হাসি দেখতে পারে না। আফরিনের দিকে তাকিয়ে আয়ান বলে উঠল, হুম, কেউ আসবে না। তুই নিঃসন্দেহে এখানে থাকতে পারিস। যা, ফ্রেশ হয়ে নে। আমি আবরারের সাথে দেখা করে আসছি। আর আসিফকে দিয়ে কিছু খাবার পাঠিয়ে দেবো, খেয়ে নে সেগুলো, ওকে? আফরিন চোখ তুলে আয়ানের দিকে তাকালো। এই চোখ যে কেউ একবার তাকালে হারিয়ে যেতে পারে নিশ্চিত। আফরিন আস্তে করে বলে উঠল, আচ্ছা আরাফাত ভাই, আপনি যেতে পারেন। আয়ান একটু সামনে এগিয়ে আবার পেছন ফিরে তাকিয়ে বলল, ভিতরে থেকে লক করে নে। যদিও কেউ পারমিশন ছাড়া আসবে না, তাও সেফটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে? এই বলেই আয়ান আর গম্ভীর্য বজায় রেখে চলে গেল নিজের কক্ষ থেকে। আয়ান চলে যাওয়ার পর আফরিন দ্রুত পায়ে হেঁটে দরজা লক করে নিল। সে ওয়াশরুমের দিকে চলে গেল। মিনিট কয়েক পর দরজা আসিফ টোকা দিল। অনেকক্ষণ যাবৎ টোকা দেওয়ার পরেও কেউ দরজা খুলল না। আফরিন দ্রুত ওয়াশরুম থেকে বের হয়ে গেল। সে দ্রুত পায়ে হেঁটে অফিস কক্ষের দরজা খুলে দিল। আসিফ দরজা খোলার শব্দ পেয়ে সোজা হয়ে দাঁড়ালো। আসিফ নিচে তাকিয়ে আফরিনের উদ্দেশ্য করে বলে উঠল, হ্যাঁ টুকু আপু, আপনার জন্য স্যার পাঠিয়েছেন। আর এই নেন মাথা ব্যথার মেডিসিন। খাবার খেয়ে মেডিসিন খেতে বলেছেন আপনাকে। আফরিন আসিফের হাত থেকে খাবার আর ওষুধগুলো নিল। আসিফ আর দাঁড়িয়ে না থেকে চলে গেল সেখান থেকে। আফরিন দরজা লক করে খাবারগুলো নিয়ে বসে সোফায়। হাতে থাকা খাবার বক্সটি খুলল। খাবারের বক্সটিতে আফরিনের পছন্দের কাচ্চি বিরিয়ানি প্যাকেট করা। আফরিনের মুখে আপনা আপনি ফাঁক হয়ে গেল। আজ সকাল থেকেই তার খুব ইচ্ছে ছিল কাচ্চি খাওয়ার। এর মধ্যে আফরিনের পাশে পড়ে থাকা ফোনটি কেঁপে উঠল। আফরিন খাবারের বক্সটি একপাশে রেখে ফোনটি হাতে নিয়ে দেখল আয়ান মেসেজ করেছে। আফরিন তড়িঘড়ি করে আয়ানের ইনবক্সে গিয়ে দেখল সেখানে লেখা, আমার মনে হচ্ছিল তুই কাচ্চি খেতে চাস, তাই আর কিছু না ভেবে পাঠিয়ে দিয়েছে আলো। খেয়ে নে তাড়াতাড়ি। আর মাথা ব্যথা কি বেশি করছে? খেয়ে মেডিসিন খা,
ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি মিটিং আছে, থেকে পরে নিয়ে যাব কাজ শেষ করে। ওকে? আফরিন মেসেজটি দেখে মুচকি হাসলো। কেন হাসলো সে জানে না। আফরিন বিড়বিড় করেই বলে উঠল, আরাফাত ভাই, আমার এত কিছু খেয়াল করেন আপনি? কবে থেকে করেন? আরও কিছুক্ষণ বিড়বিড় করলো আফরিন। পরে পাশে থাকা খাবারের বক্সটি নিয়ে সে খাওয়া শুরু করলো। কয়েক মিনিট পর খাওয়া শেষ করে আয়ানের পাঠানো মেডিসিন খেয়ে সে কিছুক্ষণ বসে ফোনে এটা সেটা দেখতে লাগলো, কিন্তু কিছু করেই তার সময় যাচ্ছে না। আফরিন সোফা থেকে উঠে পড়লো। সে সোজা অফিস কক্ষের বড় জানলার কাছে গিয়ে দাঁড়ালো। এখান থেকে বাইরের দৃশ্য মন কাড়ার মতো সুন্দর লাগছে দেখতে। আফরিন একটু একটু করে পুরো অফিস কক্ষটি ঘুরে দেখছিল। এমন সময় তার নজর যায় একটি নূপুরের দিকে। টেবিলের ঠিক কর্নারে এই একটি নূপুর সাদা কাঁচ দিয়ে বানানো বক্সে রাখা। কেউ বিশেষ নজরে না খেয়াল করলে দেখতে পাওয়ার কথা না। আফরিন বক্সটি হাতে নিয়ে প্রথমে নেড়ে ঝেড়ে দেখল। এর ধীরে ধীরে বক্সটি খুলে নূপুরটি হাতে নিল। আফরিন নূপুরটির দিকে তাকিয়ে নিজ মনেই বলে উঠল, এটা কোথায় জানি দেখেছি আমি। কোথায় দেখেছি? কোথায়? উফ, মনে পড়ছে না তো। কোথায় দেখলাম এটা? আফরিন আরও কিছুক্ষণ এই নূপুরের দিকে তাকিয়ে থাকলো। মিনিট কয়েক পরেই বলে উঠল, এই নূপুরটাকে বেশ চেনা চেনা মনে হচ্ছে আমার। মনে হচ্ছে এটা আমার খুব কাছ থেকে দেখেছিলাম আমি। কিন্তু এটা কার? আর আরাফাত ভাইও কেন এভাবে এটাকে সাজিয়ে রাখবে? অপরদিকে আপনার মিটিং রুমের দরজা ঠেলে দ্রুত কণ্ঠে আয়নের উদ্দেশ্য করে বলে উঠল, ভাই থুকু বস, একটু এদিকে আসবেন? আয়ান আবরারের কথায় চোখ তুলে তাকালো সামনের দিকে। আবরার হাঁপাচ্ছে আর তার দিকে তাকিয়ে আছে। আয়ান ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। আবরার তাকে তার কাছে আসার জন্য অপেক্ষা করলো। এইভাবে দুই বন্ধু কথা বলা শেষ করে আয়ান তার ক্লায়েন্ট আর স্টাফদের উদ্দেশ্য করে বলে উঠল, আমি এক্সট্রিমলি সরি, আমার একটি ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। আজকে মিটিং এই পর্যন্ত সমাপ্ত করা হলো। ইউ ক্যান গো নাও প্লিজ। আয়ানের কথা মতো সবাই এক এক করেই চলে গেল। আয়ান তার ফোনটি পকেটে নিয়ে আবরারের দিকে এগিয়ে এসে বলে উঠল, এখন বল কি হয়েছে? ভাই তোর খেল খাতা মানে শেষ। তোমার বেবি ইনায়া এসেছে। আয়ান চোখ বড় বড় করে আবরারের দিকে তাকিয়ে বলল, সর্বনাশ, কোথায় মেয়ে? মনে হয় তোর অফিস রুমের দিকে গেছে। কি? এখানে তো আলো আছে। ও গড, এখন কি হবে? এ মেয়ে যেই হারে আমার সাথে চিপকায় থাকে, আলোটা দেখলে। এত কথা না বলে যা আটকা। চল। তারা দুজনেই দ্রুত পায়ে ওপরে উঠতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই তারা অফিস কক্ষের সামনে এসে থামলো। দরজা খোলা। তারা দুই বন্ধু একে অপরের দিকে তাকালো। আয়ান ঢোক গিলল। দরজা ঠেলে তারা দুজন প্রবেশ করলো। দরজা খোলার শব্দ কর্ণপাত হতেই ইনায়া আর আফরিন দুজনেই তাকালো দরজার পারে। আয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে ইনায়া উঠে আয়ানের পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, আয়ন বেবি কেমন আছো? আর এতক্ষণ কোথায় ছিলে? আমি মিস করছিলাম তোমাকে। আফরিন ইনায়ার মুখে এহেন কথা শুনে একবার আয়ানের দিকে আবার ইনায়ার রং দিকে তাকালো। তার বুকে চিনচিন ব্যথা অনুভব করতে লাগলো। আফরিন তাদের এসব কাছাকাছি এসে কথা বলা ইনায়ার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা কেন জানি সহ্য করতেই পারল না। আয়ান আফরিনের দিকে তাকিয়ে আছে। ইনায়া দেখলো আয়ানের নজর আফরিনের দিকে। সে রাগে কিরমির করতে লাগলো। ইনায়া আফরিনের উদ্দেশ্য করে বলে উঠল, আফরিন তুমি কি আমাদের একটু প্রাইভেসি দিবে? একসাথে কথা বলার আর কি। আফরিনের রাগে দুঃখে ওর ফর্সা মুখ লাল বর্ণের হয়ে গেল। আফরিনের চোখে পানি টলমল করছে। সে নিজেকে কোনো মতে সংযত রেখে নিচে তাকিয়ে বলল, ইয়াহ শিওর আরাফাত ভাই, আমি চলে যাব বাসায়। আসি। আফরিন চলে গেল অফিস কক্ষ থেকে। আয়ান পেছন ফিরে তাকাতেই তার চোখ পড়ল আফরিনের চোখ মুছতে মুছতে বের হয়ে যাচ্ছে। সে রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। আয়ান ইনায়ার দিকে থেকেই দূরে সরে গিয়ে গম্ভীর মুখে বলে উঠল, মিস ইনায়া, আপনাকে আমি আগের বারও বলেছি এমনভাবে কথা বলবেন না। তুমি আমাকে আপনি কেন বলছো আয়ান বেবি? আয়ান আর নিজের রাগ সহ্য করতে পারল না। সে ইনায়াকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসলো। ইনায়া অযাচিত ঘটনায় অবাক হয়ে গেল। ইনায়া তার গাল ধরে আয়ানকে বলে উঠল, আমাকে তুমি মারলে আয়ান? আয়ান আর কিচ্ছু না বলে সেই রুম থেকে বের হয়ে গেল। ইনায়া তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আমাকে মেরে ভালো করলে না আয়ান, এর ফল তোমাকে দিতেই হবে। আর ওই গেও মেটার জন্য এইসব করছো না?
ওকেও আমি দেখে নিব। মাইন্ডেড বেবি। ইরায়া কথা বলেই সোফায় লাথি দিল। হাই হিল পরার কারণে সে নিজেই পায়ে ব্যথা পেল। ইরায়া অফিস কক্ষ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে লাগলো। আপনার এইদিকে আসছিল। ইরায়ার এই অবস্থা দেখে সে ইরায়ার কাছে এসে বলল, হ্যাঁ ইরু বেবি, তোমার গাল এমন টমেটোর মতো হয়ে আছে কেন? তোমাকে কি বাই এনি চান্স কেউ থাপ্পড় টাপ্পড় মারছে নাকি? আর এভাবে ল্যাংড়াদের মতো হাঁটছো কেন?